বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। আমাদের আজকের আলোচ্য বিষয় ভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি 8 প্রকারের পার্ট অফ স্পিচের মধ্যে একটি পার্ট অফ স্পিচ হলো ভার্ব, এবং এই ভার্ব হলো আমাদের কোনো ইংরেজি বাক্যের অবশ্যম্ভাবী একটি অংশ, যেটা ছাড়া কোনো বাক্য সম্ভব নয়। আমরা একটি মাত্র ওয়ার্ড দিয়েও একটি বাক্য গঠন করতে পারি। সেক্ষেত্রে আমাদের যে শব্দটি দিয়ে বাক্য গঠন করতে হয় সেটা হয় ভার্ব। আমরা এই ভার্ব ছাড়া কোনো বাক্যের অস্তিত্ব কল্পনা করতে পারি না। তোমরা লক্ষ্য করো, টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। আমরা এখানে একটি শব্দ ব্যবহার করছি ইট। এই শব্দটি ছাড়া আমরা যদি বাক্যের অস্তিত্ব কল্পনা করি তাহলে সেটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা যদি এই ইট বাদে বাক্যটিকে লেখার চেষ্টা করি তাহলে হবে কি, উই টু লিভ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, যেটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা এই পর্যায়ে আজকে জেনে নেব ভার্ব কাকে বলে। যে সকল পার্ট অফ স্পিচ কোনো অ্যাকশন সার্ভ করে বা কোনো কর্ম সম্পাদন করা বোঝায়, সেটাকেই আমরা ভার্ব বলে থাকি। আমরা এই ভার্বকে আজকে ক্লাসিফাই করে তোমাদের বোঝানোর জন্য একটু চেষ্টা করছি। এই ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো ফাইনাইট ভার্ব আর একটি হলো নন ফাইনাইট ভার্ব। একটা হলো ফাইনাইট ভার্ব, আরেকটি হলো নন ফাইনাইট ভার্ব। আমরা একটিকে বলেছি সমাপিকা ক্রিয়া আর একটিকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। এই ফাইনাইট ভার্বকে আমরা বলি সমাপিকা ক্রিয়া, এবং নন ফাইনাইট ভার্বকে আমরা বলি অসমাপিকা ক্রিয়া। তো আমরা জেনে নিই সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব কি। শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করলে বুঝতে পারবে যে ফাইনাইট ভার্ব কি। আমি ডেফিনিশনটা বলছি। যে সকল ভার্ব অর্থ প্রকাশে সক্ষম এবং স্বাধীন, এবং যে বাক্যে ব্যবহৃত হয় ওই বাক্যের সাবজেক্টের নাম্বার পার্সন পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। তোমরা আবার শোনো, যে ভার্বটি স্বাধীন, অর্থ প্রকাশে সক্ষম এবং ব্যবহৃত বাক্যের সাবজেক্টের নাম্বার ও পার্সন পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থের পরিবর্তন করে বা রূপের পরিবর্তন করে, রূপের পরিবর্তন করে, তাকে আমরা কি বলি, ফাইনাইট ভার্ব বলি। আমরা একটু উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। I want a pen। আমরা এই বাক্যে ভার্ব হিসেবে ব্যবহার করেছি ওয়ান্টকে। যদি আমরা এই বাক্যের মিনিং দেখি, আমি একটি কলম চাই, আমি একটি কলম চাই, অর্থাৎ আমাদের এই ওয়ান ভার্বটি অর্থ প্রকাশে সক্ষম। আমরা যদি এখানে সাবজেক্টে পরিবর্তন করি, আয়ের পরিবর্তে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি ব্যবহার করি, তাহলে আমাদের ভার্বের পরিবর্তন হবে, অর্থাৎ হি ওয়ান্টস এ পেন, ওয়ান্টস এ পেন। তাহলে কি হলো, আমাদের
ভাবটি তার রূপের পরিবর্তন ঘটালো। আমরা যদি টেন্স পরিবর্তন করে এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যাই তাহলে দেখা যাবে কি হি ওয়ান্টেড এ পেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি আন্ডারলাইনকৃত তিনটি ওয়ার্ড, তিনটি বাক্যে তিন ধরনের রূপ মানে ব্যবহৃত হয়েছে এখানে। প্রথম বাক্যে ওয়ান্ট, দ্বিতীয় বাক্যে ওয়ান্টস এবং তৃতীয় বাক্যে ওয়ান্টেড। তাহলে আমরা বুঝতে পারছি এখানে ফাইনাইট ভাবসমূহ অর্থ প্রকাশে সক্ষম এবং ব্যবহৃত বাক্যে সাবজেক্টের নাম্বার, পার্সন ও টেন্স পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার রূপের পরিবর্তন হয়। তাহলে আমরা ফাইনাইট ভাব সম্পর্কে জানলাম। আমরা এবার জানব নন ফাইনাইট ভাব কি। শিক্ষার্থীরা, আমরা সমাপিকা ক্রিয়ার যে ডেফিনেশন বা সংজ্ঞা জেনেছি, ঠিক তার অপোজিট বা উল্টোটা হলো আমাদের অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ যে সকল ভাব পরাধীন, অর্থ প্রকাশে অক্ষম এবং বাক্যের সাবজেক্টের নাম্বার, পার্সন পরিবর্তন হওয়া সত্ত্বেও, এমনকি টেন্স পরিবর্তন হওয়া সত্ত্বেও তার রূপের পরিবর্তন ঘটায় না, তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া বলি। আমি আবারও বলছি, যে সকল ভার্ব অর্থ প্রকাশে অক্ষম, পরাধীন এবং ব্যবহৃত বাক্যের সাবজেক্ট এর নাম্বার, পার্সন এবং টেন্স পরিবর্তন সত্ত্বেও তার রূপের পরিবর্তন করতে পারে না বা ঘটায় না, তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি উদাহরণ দেখলে বুঝতে পারব। আই ওয়ান্ট টু এ কার। আমি একটি গাড়ি কিনতে চাই। আমি একটি গাড়ি কিনতে চাই। এই বাক্যে ওয়ান ফাইনাইট ভার্ব এবং টু বাইটা হলো নন ফাইনাইট ভার্ব। কারণ ওয়ানকে বাদ দিয়ে আমরা যদি বলি আই টু বাই এ কার, বাক্যটি পুরো অর্থহীন এবং মিনিংলেস হয়ে যাবে। আমরা আরেকটু দেখি। হি wants to buy a car। আমরা যদি লিখি he wanted to buy a car। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো তিনটি বাক্যেই আমরা টু বাই লিখেছি, যেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যখন ফার্স্ট পারসন আই ছিল তখন ছিল এই অবস্থা। আমরা যখন এটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি ব্যবহার করছি, এখানে আমাদের ওয়ান্টস পরিবর্তন হয়েছে কিন্তু টু বাই এর কোনো পরিবর্তন হয় নাই। আমরা যখন পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করেছি, এখানে আমাদের ওয়ান্টেড হয়েছে কিন্তু টু বাই এর কোনো পরিবর্তন হয় নাই। তিনটি বাক্যে আমরা যে টু বাই শব্দটি ব্যবহার করেছি, এই টু বাই শব্দগুলি আমাদের এই যে অংশটুকু, এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলে থাকি। আমরা কি বলে একে? নন ফাইনাইট ভার্ব বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন সম্পর্কে জানার চেষ্টা করব। তোমরা লক্ষ্য করো, অসমাপিকা ক্রিয়াকে বিভিন্ন ব্যাকরণে তিন ভাগে ভাগ করছে, তবে মতান্তরে কোন কোন গ্রামারিয়ানরা এটাকে চার ভাগেও ভাগ করেছে। আমরা আজকে চারটি জানবো। এই নন ফাইনাইট ভার্ব চার ভাগে বিভক্ত। তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। প্রথম থেকে আমরা বলেছি ইনফিনিটিভ। আমাদের 2 নম্বর যেটা, সেটা হলো জেরান্ড। আমাদের 3 নম্বরটা হলো গিয়ে পার্টিসিপল, আর 4 নম্বরটা হলো গিয়ে ভার্বিয়াল নাউন। ভার্বিয়াল নাউন। প্রিয় শিক্ষার্থীরা,
নন ফাইনাইট ভার্বকে 4 ভাগে ভাগ করা হয়। আমরা বলেছি কোন কোন গ্রামারে এটাকে 3 ভাগে দেখিয়েছে, যেখানে ভার্বিয়াল নাউনকে দেখানো হয় নাই। ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল এবং ভার্বিয়াল নাউন। আমরা এখন প্রথমেই জেনে নেব যে ইনফিনিটিভ হিসাবে নন ফাইনাইট ভার্বের বিভিন্ন ধরনের ব্যবহার এবং তার রূপ। প্রথমে আমরা জেনে নেব ইনফিনিটিভের গঠন প্রণালী। ইনফিনিটিভের গঠন প্রণালীটা হলো 2 প্লাস V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম 2 প্লাস V1 এবং এটা আমাদের কি বলেছি 2 প্লাস V1 অর্থাৎ 2 প্লাস ভার্বের বেস ফর্ম। এরকম যদি হয় তাকে আমরা কি বলবো? ইনফিনিটিভ বলবো। ইনফিনিটিভ কোনো বাক্যের শুরুতে বসতে পারে, বাক্যের মাঝে বসতে পারে, এমনকি বাক্যের শেষেও বসতে পারে। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। আমি উদাহরণ দিয়ে একটু দেখাই। To read, attentively, we need concentration. We need concentration. তোমরা লক্ষ্য করো আমরা বাক্যের শুরুতে ইনফিনিটিভ ব্যবহার করেছি। আমরা যদি বলি we went there to meet him, আমরা to meet দেখো বাক্যের শেষে ব্যবহার করেছি। we went there to meet him। এভাবে আমরা বিভিন্ন ব্যবহার দেখাতে পারি। তাহলে আমাদের ইনফিনিটিভের গঠন প্রণালী 2 প্লাস V1, যেটা বাক্যের শুরুতে বসতে পারে, বাক্যের শেষে বসতে পারে, বাক্যের মাঝেও বসতে পারে। আমরা এবার চলে যাব জেরান্ডে। হোয়াট ইজ জেরান্ড? জেরান্ডের স্ট্রাকচারটা হলো V1 প্লাস ing, V1 প্লাস ing অর্থাৎ ভার্বের বেস ফর্মের সঙ্গে ing। এবং এর আরেকটি বৈশিষ্ট্য হলো এটা অবশ্যই আমাদের ভার্ব এবং নাউনের কাজ করবে। ভার্ব এবং নাউনের কাজ করবে। তোমরা লক্ষ্য করো জেরান্ড সম্পর্কে আমরা বলছি জেরান্ড এটা হলো ভার্বের বেস ফর্মের সঙ্গে ing যোগ থাকবে এবং এটা অবশ্যই ভার্ব এবং নাউন এই দুইটি পার্ট অফ স্পিচের কাজ করবে। আমরা একটু উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। Smoking is a curse. প্রিয় শিক্ষার্থীরা, স্মোকিং, স্মোক শব্দটির সঙ্গে ing যোগ করা হয়েছে এবং আমরা যদি বলি এটা অবশ্যই একটি ফাংশন সার্ভ করে, সুতরাং এটি একটি ভার্ব। পাশাপাশি যদি আমরা এই বাক্যের কাছে প্রশ্ন করি কি অভিশাপ, তাহলে আমরা উত্তর হিসাবে পাবো স্মোকিং। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা অবশ্যই নাউন। সুতরাং আমরা বলতে পারি এটি একই সঙ্গে ভার্ব এবং নাউনের কাজ করেছে। আমরা আরো একটি বাক্য লিখতে চাই, তোমরা লক্ষ্য করো। Traveling increases our
ভ্রমণ কি করে? আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে। ট্রাভেল শব্দটির সাথে আইএনজি যোগ করা হয়েছে, ট্রাভেলিং। আমরা ট্রাভেলিং ভ্রমণ করা, নিঃসন্দেহে এটি একটি কাজ, সেক্ষেত্রে আমরা এটাকে ভাগ বলবো। পাশাপাশি আমরা যদি বলি কি আমাদের জ্ঞান সমৃদ্ধ করে বা বাড়ায়, আমরা উত্তরে দেখব কি? ট্রাভেলিং। সুতরাং এটা নাউন। আমরা একই দিক থেকে আমরা উদাহরণ দুটিতে দেখতে পাই। আমাদের স্মোকিং শব্দটি, ট্রাভেলিং শব্দটি দুইটার সঙ্গে আমাদের ভার্বের বেস ভার্বের সঙ্গে আমাদের আইএনজি যোগ হয়েছে এবং দুটি একই সাথে নাউন এবং ভার্বের কাজ করেছে। আমরা এটাকে জেরান্ড বলবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার চলে যাব পার্টিসিপলে। তোমরা জানো পার্টিসিপল আবার তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। এটাকে আমরা তিনটি ভাগে ভাগ করি। একটাকে বলছি আমরা প্রেজেন্ট পার্টিসিপল, আমরা দুই নম্বরটাকে বলছি পাস্ট পার্টিসিপল এবং আমরা যেটা শেষে বলবো সেটা হলো কি পারফেক্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো পার্টিসিপল আবার তিন ধরনের: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল এবং আমাদের জেরান্ডের গঠনগত যে দিক সেটা একই, অর্থাৎ আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের গঠনটা হলো V1 প্লাস ING। আমাদের পাস্ট পার্টিসিপল অর্থাৎ সকল ভার্বের যে পাস্ট পার্টিসিপল যে ফর্ম সেটা অর্থাৎ V3 রূপ, আমরা ভার্বের যে পাস্ট পার্টিসিপল রূপ সেটা, এবং আমাদের পারফেক্ট পার্টিসিপল এটা হলো আমাদের, আমরা গঠনটা লিখছি হ্যাভিং V3 হ্যাভিং প্লাস V3। তোমরা লক্ষ্য করো তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের গঠনটা হলো V1 প্লাস ING, পাস্ট পার্টিসিপলের গঠনটা কি? V3 এবং পারফেক্ট পার্টিসিপলের যে গঠন সেটা হলো হ্যাভিং প্লাস V3। তোমাদের মনে রাখতে হবে সকল পার্টিসিপলই দুইটা পার্ট অফ স্পিচের কাজ করে, একটি হলো ভার্ব আরেকটি হলো অ্যাডজেক্টিভ। একটি হলো ভার্ব আরেকটি হলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ সে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে তোমাদের মনে রাখতে হবে পারফেক্ট পার্টিসিপল বিষয়টা কেমন। এটা পার্টিসিপলকে আমরা তিন ভাগে ভাগ করেছি: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আমরা প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচার বলেছি V1 প্লাস ING, এটাও কাজ করবে ভার্ব অ্যাডজেক্টিভের মতো। আমাদের পাস্ট পার্টিসিপল এটাও কাজ করবে, এটা আমাদের গঠন বলেছি V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, এবং সেটাও কাজ করবে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের মতো। আমরা পারফেক্ট পার্টিসিপলের কথা বলেছি যেটার স্ট্রাকচার হলো হ্যাভিং প্লাস V3, যেটাও কাজ করবে আমাদের ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের মতো। আমরা একটু উদাহরণ দিব এখন তিন প্রকারের পার্টিসিপলের। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো। rolling stone gathers no moss। বাক্যটার অর্থ তোমরা জানো, চলন্ত পাথরে শ্যাওলা ধরে না। ইটস এ প্রভাব অলসো। আমরা যেটা বলছি সেটা হলো রলিং। কি বলছি? রলিং। দেখো রল শব্দটার সাথে আইএনজি যোগ করা হয়েছে। রলিং যার বাংলা অর্থ হলো কি চলন্ত। যদি আমরা বলি তাহলে এখানে কি রল চলা একটা ভার্ব, এবং যদি বলা হয় কেমন পাথর, কেমন দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে পরিগণনা করি সাধারণত।
তো এখানে আমাদের কেমন পাথর, চলন্ত পাথর, সুতরাং এটা একটি অ্যাডজেক্টিভ অলসো, আমরা এটাকে একটা অ্যাডজেক্টিভও বলে থাকি। আমরা যদি আরেকটা বাক্য লিখি, এ রানিং বাস ইজ রিস্কি টু গেট অন। চলন্ত বাসে ওঠা বেশ ঝুঁকিপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি রানিং, রান শব্দটির সাথে আইএনজি যুক্ত করা হয়েছে এবং এটা ডেফিনেটলি একটি ভার্ব। আমরা আবার যদি বলি কেমন বাস, চলন্ত বাস, তাহলে এটা আবার অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পাস্ট পার্টিসিপেলের উদাহরণ দিব, তোমরা লিখে নিও। আমরা যেটা লিখছি সেটা হলো গিয়ে don't drink polluted water. Polluted, pollute present form or past participle form হলো polluted। এবং এটি যদি আমি বলি এটা ভার্ব, ভার্বের V3 রূপ অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা যদি প্রশ্ন করি কেমন পানি খেও না, পলিউটেড অর্থাৎ দূষিত পানি, তাহলে এটা ভার্ব এবং আমাদের অ্যাডজেক্টিভের কাজ করেছে। আমি যদি বলি হি বট সাম রটেন ফিশ, ROTTEN, রটেন ফিশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো রটেন কেমন মাছ, পচা মাছ। সে কিছু পচা মাছ কিনেছিল, পচে যাওয়া, এই দিক থেকে আমরা এটা একটা ভাগ বলতে পারি। আবার যদি বলি কেমন মাছ, পচা মাছ, তাহলে এটা একটা কি অ্যাডজেক্টিভ বলছো। আমরা এবার চলে যাচ্ছি পারফেক্ট পার্টিসিপেলের উদাহরণ। পারফেক্ট পার্টিসিপেলের উদাহরণ তোমরা লক্ষ্য করো এবং লিখে নাও। Having finished the work, he went away. Having finished the work, he went away. Having finished, আমাদের স্ট্রাকচারের দিক থেকে যদি আমরা বলি যে having প্লাস V3, তাহলে এটা আমরা কি বলছি, পারফেক্ট পার্টিসিপল, এবং এক্ষেত্রে having আছে এবং finished আছে। তাহলে এটা আমাদের একদিক থেকে ভার্ব। আমরা যদি বলি কিভাবে সে বাইরে গিয়েছিল, তাহলে আমাদের উত্তর আসে সে কাজটি শেষ করে বাইরে গিয়েছিল। আমরা যদি আরেকটা বলি having forgotten him, I went out. তাকে ভুলে আমি বাইরে গিয়েছিলাম। তোমরা লক্ষ্য করো having forgotten, having forgotten, এক্ষেত্রে কি হয়েছে, আমরা having এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি। কিভাবে আমি বাইরে গিয়েছিলাম, আমি তাকে ভুলে বাইরে গিয়েছিলাম। তাহলে এটা একদিক থেকে অ্যাডজেক্টিভ, আবার একদিক থেকে ভার্ব, এবং এই ভার্ব যখন আমরা এই ব্যবহারকে আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে বলি, এবং এটা হলো গিয়ে পারফেক্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আর এক প্রকারের ভার্ব, নন ফাইনাইট ভার্ব আছে, আমরা সেটা বলবো এখন। বলে আমরা আজকে ভার্বের নন ফাইনাইট ভার্ব অংশের শেষ সমাপ্তি ঘোষণা করব। আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে আগামী ক্লাসে জানবো। তোমরা দেখো ভার্বিয়াল নাউন, ভার্বিয়াল নাউনটাকে আমরা এর স্ট্রাকচারটা যদি বলি, তাহলে আমাদের বলতে হবে এখানে দি প্লাস V1 প্লাস আমাদের V1 প্লাস ING। আমরা স্ট্রাকচারটা লিখছি দি প্লাস V1 প্লাস ING প্লাস পপ। এই স্ট্রাকচার যদি কোনো বাক্যে থাকে, তাহলে সেই স্ট্রাকচারটাকে আমরা বলি ভার্বিয়াল নাউন। অর্থাৎ এখানে
দি থাকবে প্রথমে, তারপরে ভার্বের বেস ফর্ম থাকবে, তারপরে আমরা আইএনজি বসাবো, তারপরে একটা অফ ব্যবহার করব। এই ধরনের ইউজ আমরা ব্যাকরণের বিভিন্ন জায়গায় দেখে থাকি। আমি কিছু উদাহরণ দিলে তোমরা আরো পরিষ্কার হবে। লক্ষ্য করো, দি রিডিং অফ নিউজপেপার is a good habit. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, the reading of newspaper is a good habit. সংবাদপত্র পঠন একটি ভালো অভ্যাস। এখানে দেখো দি, রিড, আইএনজি, অফ, এই ধরনের ব্যবহারকে আমরা বলি ভার্বিয়াল নাউন বা বি ভার্বিয়াল নাউন। এবং এক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে যে এগুলাও কিন্তু দুইটি পার্ট অফ স্পিচ এর কাজ করে। একটি হলো আমাদের ভার্ব, দেখো দি রিডিং অফ নিউজপেপার ডেফিনেটলি এটি একটি ফাংশন সার্ভ করে, সেদিক থেকে একটি ভার্ব। এবং আমি যদি বলি কি একটি ভালো অভ্যাস, আমাদের উত্তরে আসবে সংবাদপত্র পড়া। আমরা যদি বলি আরেকটি বাক্য, দি ওয়াচিং, WATCHING, ওয়াচিং অফ টিভি অর্থাৎ টেলিভিশন ইজ এনজয়েবল। The watching of television is enjoyable. The was ing of। আমরা যদি বলি the watching of bird is a pastime. প্রিয় শিক্ষার্থীরা, এখানেও দি, ওয়াজ, আইএনজি অফ অর্থাৎ পাখি দেখা একটা কি আমাদের অবসরকালীন একটি বিনোদন, তাই না? তাহলে আমরা ভার্বিয়াল নাউন হিসাবে আমরা এগুলাকে বলে থাকি। তাহলে আজকে আমরা তোমাদের সঙ্গে পুরো ক্লাস সম্পর্কে একটি কি বলা যায়, আমরা একবারে যদি বলতে যাই তাহলে আমাদের এভাবে বলতে হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গিয়ে ভার্ব। আমরা আজকে ভার্ব নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতেছিলাম। আমাদের এই ভার্বের সংজ্ঞা বলেছি, ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করেছি, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। আমরা ফাইনাইট ভার্বের সংজ্ঞা বলেছি, নন ফাইনাইট ভার্বের সংজ্ঞা বলেছি। নন ফাইনাইট ভার্বকে আমরা চার ভাগে ভাগ করেছি, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল এবং ভার্বিয়াল নাউন। আমরা ইনফিনিটিভের গঠন প্রণালী এবং উদাহরণ দিয়েছি, আমরা জেরান্ডের গঠন প্রণালী, তার কাজ এবং তার উদাহরণ দিয়েছি, পার্টিসিপলের ক্লাসিফিকেশন, তাদের স্ট্রাকচার, তাদের ফাংশন সম্পর্কে বলেছি, উদাহরণ দিয়েছি। আমরা ভার্বিয়াল নাউন সম্পর্কে বলেছি এবং তার উদাহরণ দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে সম্যকভাবে জানানোর চেষ্টা করলাম। যদি তোমরা মনোযোগ সহকারে এইটি দেখো তাহলে অবশ্যই তোমাদের উপকারে আসবে। আজকে আমরা এই জায়গায় আমাদের ক্লাসের সমাপ্তি টানছি। আমরা পরবর্তী ক্লাসে ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।